চুমু দিয়ে কফি খেতে থাকে। অবশ্য বিষয়টা ফারিনের চক্ষুর ঢাল হয়নি, সে ঠিক দেখেছে। শুনো, রেডি থাইকো, বিকালে তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আচ্ছা। শুধু আচ্ছা? খুশি হওনি মনে হচ্ছে। না, হয়েছি তো। খুশি হব না কেন? না, মনে হলো। আচ্ছা কথাটা আমার মুখে ছুঁড়ে মারলে। ভাবছিলাম খুশি হয়ে চুম্মা টুম্মা কিছু দিবে। সিজনের কথা শুনে ফারিনের মনে হঠাৎ ভয় ঢুকে যায়। সে এখন কি করবে? তার এখন কি করা উচিত? সে কি এখন সিজনকে চুমু দিবে? চুমু না দিলে যদি সিজন আবার রেগে যায়? সিজন তাকিয়ে দেখে ফারিন কিছু নিয়ে গভীর ধ্যানে আছে। কি সমস্যা ফারিন? আপনাকে এখন চুমু দিতে হবে? মানে? ফারিনের প্রশ্ন শুনে সিজন আশ্চর্য হয়ে যায়। কি বলছে এই মেয়ে? আপনি যে বলছেন, আপনি ভেবেছেন খুশি হয়ে আপনাকে চুমু দিব, সেটা তো তখন করিনি, এখন করি। এই মেয়ে পাগল হইছে? কি সব আবল তাবল বকছো? ফারিন হুট করে সিজনের একদম কাছে চলে আসে। সিজন ভাবাচাকে খেয়ে যায়। ফারিন তড়িগতিতে সিজনের গালে চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যায়। সিজন হতভাগ, সে গালে হাত দিয়ে হা করে ফারিনের দৌড়ে পালিয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পরক্ষণে ঠোঁটের কোণে হাসি চলে আসে। সিজন রুম থেকে সিঁড়িতে নিচে নেমে আসে। এসে দেখে ফারিন চাচার সাথে বসে হেসে হেসে গল্প করছে। সিজন ভাবলো ফারিনকে একটু ভয় দেখানো যাক। সিজন তার মুখে গাম্ভীর্য ভাব নিয়ে ফারিনকে ডাক দেয়। ফারিন, তাড়াতাড়ি রুমে আসো। সিজনের গভীর ডাক শুনে ফারিনের মনে কিছুটা ভয় ঢুকে যায়। সে সাথে সাথে সোফা থেকে উঠে দাঁড়ায়। তখন চাচা ফারিনের হাত টেনে সোফায় বসিয়ে কানে কানে বলে, কিরে, ওর মাথার সমস্যাটা কি এখনো আছে? ডাক্তার ডেকে এনে ইঞ্জেকশন মেরে দেবো নাকি? না চাচা, ভুলেও এসব করা যাবে না, তাহলে রেগে যাবে। সিজন ওদেরকে ফিস ফিস করতে দেখে বলে, ফিসফিস করা বাদ দিয়ে রুমে আসলে খুশি হতাম। জি জি, আসছি। ফারিন সিজনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন এমন করলে কেন? কি করেছি? জানো না মনে হচ্ছে? চুমু দিলে তার উপর দৌড়ে পালিয়ে গেলে। চুমু না দিলেও দোষ, চুমু দিলেও দোষ। আসলে মাথায় অনেক বড় সমস্যা আছে। আপনিই তো চাইছিলেন আমি যেন চুমু দিই। চুমু দিয়েছো ভালো কথা, কিন্তু ঠোঁটে না দিয়ে গালে কেন? আমার লজ্জা করে, পারবো না ঠোঁটে দিতে। আমি কিন্তু এখন খুব রেগে যাব। কেন রাখবেন? বোঝানো কেন রাখবো? সিজন ফারিনের কাছে এসে ফারিনের কোমর চেপে ধরে নিজের সাথে একদম মিশিয়ে ফেলে। ফারিন ফ্রিজড হয়ে দাঁড়িয়ে যায়। আমার দিকে তাকাও। ফারিন নিচু মাথা উপরে তুলে সিজনের দিকে তাকায়। আমি এখন তোমার ঠোঁটে চুমু দিতে চাই। যদি তোমার সাই থাকে তাহলে চোখ খোলা রাখবে, আর যদি তোমার সাই না থাকে চোখ বন্ধ করে ফেলবে। সিজন ফারিনের চোখের দিকে তাকায়। ফারিন চোখ বন্ধ করে না, সেও সিজনের চোখে চোখ রাখে। সিজন ফারিনের চোখের দিকে তাকায়। ফারিন চোখ বন্ধ করে না, সেও সিজনের চোখে চোখ রাখে। সিজন হেসে ফারিনের চোখে ছোট্ট করে একটা চুমু এঁকে দেয়। ফারিনের কোমর থেকে নিজের হাত ছড়িয়ে দিয়ে ফারিনকে মুক্ত করে দেয়। ফারিন কিছু বলছে না, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। আসলে তার কি বলা উচিত সেটাই ভাবতেছে। সিজন যা বলছে ফারিন তো তাই মেনে নিচ্ছে। তারপরেও সিজন কেন এমন করছে সে ঘোড়ার মাথাও বুঝে উঠতে পারছে না। সিজন বিছানায় গিয়ে বসে। ফারিন এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে সিজন মুখ খুলে বলল, কি এভাবেই দাঁড়িয়ে থাকবে? তো কি করব? আপাতত তোমার যা ইচ্ছা করতে পারো। সত্যি আমার যা ইচ্ছা করতে পারবো? হ্যাঁ। আবার রাগ করবেন না তো? রাগ করার মতো কিছু করলে তো রাগ করতেই হবে। তাহলে থাক, কিছু করব না। না করলেও ভালো। ফারিন রুম থেকে বের হতে নিলেই সিজন বাধা দেয়। তোমাকে যেতে বলেছি আমি। আপনাকে কেন বলতে হবে? আমার প্রয়োজন হলে আমি যাব না। তা কি প্রয়োজন শুনি? আমি এখানে থেকে কি করব সেটা বলেন। আমার সামনে বসে থাকবে, কিছুক্ষণ পর পর আমাকে চুমু খাবে, তারপর আবার বসে থাকবে, তারপর আবার চুমু খাবে। এই, আপনার আর কোনো কাজ কাম নাই? শুধু চুমু চুমু করেন কেন সারাদিন? দেখো, এই চুমু নিয়া আমাকে একদম খোটা দিবা না। তোমাকে বিয়ে করেছি কি বসিয়ে রাখার জন্য নাকি? তোমাকে বিয়ে করেছি তো সারাদিন চুমু খাওয়ার জন্য। কি বলছেন এইসব? আপনার কি চুমুর রোগে ধরছেনি? যা ইচ্ছে বলতে পারো, আই ডোন্ট কেয়ার। আল্লাহ, এ কোথায় এসে পড়লাম? তুমি আসোনি, তোমাকে জোর করে এনেছি। ওই হলো একই কথা। শাহজাহান খান সিজনের বাড়িতে এসে ফারিনের নাম ধরে চিৎকার করে ডাকছে। চাচার নিচে ড্রয়িং রুমে ছিল। অপরিচিত এই লোককে ফারিনকে ডাকতে দেখে তিনি কিছুটা অবাক হন। তিনি এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কে আপনি? আর এভাবে ফারিনের নাম ধরে ডাকছেন কেন? আমাকে আপনি না চাইলেও ফারিন চিনবে। ফারিন কোথায়? ফারিন, ফারিন। নিচ থেকে নিজের নামের উচ্চ আওয়াজ শুনে ফারিন রুম থেকে বের হয়ে আসে।
উপর থেকে শাহজাহান খানকে দেখে ফারিন কিছুটা ভয় পায়। এই লোকটা হঠাৎ এখানে কেন এলো? ফারিন দেখে শাহজাহান খান হাসি দিয়ে বলে, এসো ফারিন এসো, আজকে আমি তোমাকে নিতে এসেছি। ওই সিজানের বাচ্চা তোমাকে বিয়ের আসর থেকে জোর করে এনে এই বাড়িতে বন্দি করে রেখেছে। আজকে তোমাকে এই বাড়ি থেকে নিয়ে যাব আমি, চলো। শাহজাহান খানের কথা শুনে ফারিন ভয়ে হকচকিয়ে যায়। সিজানও বাসায় নেই। এই লোকটার হাত থেকে সে ছুটবে কিভাবে? আপনি ভুল করছেন। আমাকে কেউ এখানে আটকে রাখিনি। এটা আমার স্বামীর বাসা। আমি আমার স্বামীর বাসায় আছি, ভালো আছি। আর হ্যাঁ, ওনাকে আমি ভালোবাসি। সো আমার আশা বাদ দিয়ে আপনি চলে যান। ফারিনের কথা শুনে শাহজাহান খানের মাথায় রাগ উঠে যায়। সে দৌড়ে এসে ফারিনের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমার বউ হওয়ার কথা ছিল তোর, আর তুই এখন অন্য কারো বউ হয়ে তাকে ভালোবাসিস? এত বড় স্পর্ধা তোর! আরে ভাইরা ভাই, কে তুই? ফারিন তোর মতো বুড়ো বেটার বউ হতে যাবে কোন দুঃখে? নিজের বয়স দেখছিস? কোথা থেকে আসে এরা? আর তোর নিজের সাহস কত বড়, এই বাড়ির বউকে থাপ্পড় মারিস? সিজন জানলে তোর গালটাই রাখবে না, বুঝলি? চাচার কথা শুনে শাহজাহান খান রেগে যায়। শাট আপ! তোদের সিজানকে বলিস পারলে আমার কাছ থেকে ওকে নিয়ে যেতে। শাহজাহান খান ফারিনের হাত ধরে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। চাচা বাধা দিলে শাহজাহান খানের সাথে থাকা লোক দুটো চাচাকে লাথি মেরে ফেলে দেয়। চাচা রেগে যায়। তিনি চিৎকার করে জরিনা বানুকে ডাকে। জরিনা বানু, তোর দাবড়ি নিয়ে আয়। শাহজাহান দরজার কাছে আসতেই দেখে সিজান দাঁড়িয়ে আছে। সিজান হেসে শাহজাহান খানকে বলে ওঠে, বাহ বাহ, অনেক সাহস দেখছি বুড়া সাহেবের। আমার ঘরে এসে আমার বউকে জোর করে নিয়ে যাচ্ছে। সাহসের তুলনা না করে পারছি না। আর এদিকে চাচা নিজের লুঙ্গি খুলে হাতে নিয়ে নেয়। লোক দুটা চাচার কাণ্ডে হাও হয়ে যায়। চাচা দৌড়ে এসে একটা লোকের গলায় তার লুঙ্গিটা পেঁচিয়ে ধরে। লোকটা বাধা দেওয়ার সময় পায়নি, কারণ লোকটা চাচার লুঙ্গি খোলা দেখে হা হয়েছিল। অন্যদিকে জরিনা বানু এক হাতে বডি ও অন্যদিকে গরম খুন্তি নিয়ে আসে। এই বাড়ায় শালার বুইরা চামচা, গরম খুন্তি তো নরম জায়গায় বসায় দিব। আর বসবার পারবি না, খালি মাগো মাগো করে আর চিৎকার করবি। জরিনা বানুর কথা শুনে লোকটা ভয়ে এক দৌড়ে পালায়। জরিনা বানু, এটার পিছনে লাগা। জরিনা বানু এসে চাচার লুঙ্গিতে ধরে রাখা লোকটার পেছন দিকে গরম খুন্তিটা বসিয়ে দেয়। লোকটা ওরে মাগো বলে চিৎকার দিয়ে লাফতে ওঠে। জোরে লাফ দেওয়ায় চাচা লোকটাকে ধরে রাখতে পারেনি, আর এই সুযোগে লোকটা দৌড়ে পালায়। চাচার লুঙ্গিটা লোকটার গলায় থেকে যায়। লোকটা চাচার লুঙ্গি নিয়েই পালায়। চাচা চিৎকার দিয়ে ওঠে, ওরে কে কোথায় আছিস? ধর এটার, ধর। আমার লুঙ্গি নিয়ে চলে গেল রে। ওরে আমার লুঙ্গি রে। চাচা লুঙ্গি আর উদ্ধার করতে পারলেন না। লোকটা চাচার লুঙ্গি নিয়েই পালালো। তা দেখে চাচার মাথায় হাত। চাচা মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। ফারিনের হাত ছাড়। না, ছাড়বো না। হাত ছাড় বলছি। সিজানের ধমক শুনে শাহজাহান খান ভয়ের সাথে সাথে ফারিনের হাত ছেড়ে দেয়। সিজন এবার তেড়ে এসে শাহজাহান খানের শার্টের কলার শক্ত করে চেপে ধরে। সে শাহজাহান খানের কলার ধরে টানতে টানতে বাসার নিচে বাহিরে নিয়ে যাচ্ছে। তা দেখে ফারিন ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কোথায় যান আপনি? আসছি আমি, এর একটা ব্যবস্থা করো। ফারিন কিছু বলতে গিয়ে আর বলল না। সিজানের সাথে কথা বলার জন্য সে সাহস করে উঠতে পারে না। সিজান শাহজাহান খানকে নিয়ে চলে যায়, আর ফারিন বাসার ভেতরে চলে যায়। জরিন বানু খুন্তি নিয়ে চাচার সামনে এসে দাঁড়ায়। সে জানি এই লুঙ্গির জন্য চাচা কত কাণ্ড যে করবে, কত কাণ্ড যে তাকে এখন দেখতে হবে। জরিনা বানুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চাচা জোরে একটা ধমক দিয়ে বসে। খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে সর আমার সামনে থেকে। তোরে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। চাচা, হুদায় আপনি আমার দোষ দিন না তো। এখানে আমার কোনো দোষ নাই। আপনি ব্যাটারে ধরে রাখতে পারেন নাই, আমার কি দোষ? এত জোরে লাভ দিব কে জানতো? না হয়তো আরো জোরে চেপে ধরতাম। যা হওয়ার হয়েছে চাচা, এখন যান ঘরে যাই আর লুঙ্গি পরে আসেন। এইভাবে হাফ প্যান্ট পরে আর কতক্ষণ এখানে বসে থাকবেন? চুপ যাবেনি। আমার লুঙ্গির একটা ব্যবস্থা না করে আমি এখান থেকে উঠতেছি না। লুঙ্গিটা আর পাইবেন না চাচা, বেটা তো লুঙ্গি লয়া পলাইছে। জোরে না বানো, তোর চাকরি নট হয়ে যাবে বলে দিলাম। যা এখান থেকে। ফারিন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। চাচার লুঙ্গি বিষয়ক আলোচনায় সে দারুণ মজা পেয়েছে, তবে সে মাঝে মাঝে লজ্জাও পায়। এই যে চাচা মুরব্বী হয়েও হাফ প্যান্ট পরে ঘোরে। তবে একটা বিষয়, চাচার লুঙ্গি নিয়ে অঘটন ঘটলে চাচার হাফ প্যান্টটা দৃশ্যমান হয়। ফারিন, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। না চাচা, আমি বসবো না, আমি রুমে যাই। আচ্ছা তাহলে যাও। তার থেকে ভালো উপরে না গিয়ে বাইরে গিয়ে দেখো আমার লুঙ্গিটা কোথাও পড়ে আছে কিনা। জি চাচা, দেখছি। ফারিন চাচার লুঙ্গি খুঁজতেই দরজা দিয়ে বাসার বাইরে বের হয়ে যায়। চাচা,
এটা কি করলেন? লুঙ্গি খোঁজার জন্য ভাবিরে পাঠাইলেন? খুঁজান, না হলে তোর চাকরি থেকে নট করে দিব। আমনের করা লাগবো না, বেশি করলে আমি নিজে থেকে নটয়ে যাবো। প্রায় 1 ঘন্টা পর সিজন বাসায় আসে। সিজন নিজের রুমে গিয়ে দেখে ফারিন শুয়ে শুয়ে বই পড়ছে। সিজনকে দেখে ফারিন বিছানা থেকে উঠে বসে। ফারিন, এক গ্লাস পানি দাও তো। ফারিন নিচে যায় ঠান্ডা পানি আনার জন্য। সিজন এই ফাঁকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফারিন পানি এনে সিজনের হাতে দেয়। সিজন পানিটুকু খেয়ে ফারিন, মাথাটা ভার হয়ে আছে, একটু চুলে হাত বুলিয়ে দাও তো। আচ্ছা। ফারিন গ্লাস রেখে দাঁড়িয়ে থাকে। ফারিন সিজনের পাশে বিছানায় এসে বসে। সিজন বালিশে মাথা দেয়। বালিশে মাথা না দিয়ে বউয়ের কোলে মাথা দিলেই তো পারেন। ফারিনের কথা শুনে সিজন মুস্কি হাসি দেয়। সে বালিশ থেকে মাথাটা নিয়ে এসে ফারিনের কোলে মাথা রাখে। ফারিন হেসে সিজনের চুলে বিলি কেটে দিতে থাকে। খুব যত্ন করে নরম হাতে ফারিন সিজনের চুলে বিলি কেটে দিচ্ছে। আরামে সিজনের সব ক্লান্তি দূর হয়ে ঘুম এসে যাচ্ছে। সিজন ঘুরে ফারিনের পেটে মুখ গুছে। সিজন ফারিনের পেট থেকে শাড়ির আঁচল সরিয়ে ফারিনের সাদা থপথপে মসৃণ পেটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এমন স্পর্শ সহ্য করতে না পেরে ফারিন কেঁপে ওঠে। সে সিজনের চুলগুলো খামছে ধরে। সিজন ফারিনের পেটে ছোট্ট করে আরো কয়েকটা চুমু দিয়ে ফারিনের পেটে মুখ দিয়ে কোমর জড়িয়ে ধরে, চোখ বন্ধ করে। সিজনের কোনো নাড়াচড়া না পেয়ে ফারিন বুঝতে পারে সিজন ঘুমিয়ে পড়েছে। ফারিন বসে বসে সিজনের চুল নিয়ে খেলা করছে আর ভাবছে সে দিনটার কথা, যেদিন সিজন নাম্বার নিয়ে রাতে সত্যি সত্যি কল দিয়েছিল। অনেকক্ষণ থেকে ফোনে রিংটোন বেজেই চলেছে, কেউ ফোন রিসিভ করছে না। ফারিন রুমে এসে দেখে তার ফোনের রিংটোন বাজছে। ফারিন ফোনের স্ক্রিনে দেখে সিজনের নাম্বার। সে ভয়ে ভয়ে রিসিভ করতেই অপর পাশ থেকে ঝাঁচালো কণ্ঠে শুনতে পায়, ওই মেয়ে, কি সমস্যা তোমার? কতক্ষণ থেকে কল করছি, রিসিভ করছো না কেন? আমি রুমে ছিলাম না। রুমে ছিলে না তো কি আকাশে ছিলে? হ্যাঁ। আপনি আমাকে ধমক কেন দিচ্ছেন বারবার? আচ্ছা, ধমক দিব না, ভিডিও কলে আসো, তোমাকে দেখতে ইচ্ছে করছে। ফারিন সিজনের কথা শুনে অবাক হয়ে যায়। ফারিন সিজনের মুখের উপরেই বলে দেয়, পারবো না। সত্যি পারবে না? হ্যাঁ, সত্যিই পারবো না। ওকে, ওয়েট। সিজন কল কেটে দেয়। ফারিন হাঁপ ছেড়ে বাঁচছে। উফ বাবা, বাঁচলাম। ফারিন রুমেই ছিল। হঠাৎ করে বারান্দায় ধপাস করে কিছু একটা আওয়াজ শুনেই ফারিন বারান্দার দিকে পা বাড়ায়। ফারিন বারান্দায় পা রাখতেই কেউ একজন ঝড়ের গতিতে তার হাত ধরে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। ফারিন চিৎকার দেওয়ার সুযোগটুকুও পায়নি, কারণ মানুষটা তার মুখ শক্ত করে নিজের হাতে চেপে ধরে। ভয়ে ফারিনের হার্টবিট ওঠানামা করছে। এই লোকটা এখানে চলে এলো কিভাবে? বাড়ির ঠিকানাও বা কিভাবে পেল? ভয় পাওয়ার সাথে সাথে এইসব প্রশ্ন ফারিনের মনে উকিঝুঁকি দিচ্ছে। সিজন ফারিনের একদম কাছে চলে যায়। ফারিনের মুখে একদম কাছে নিজের মুখ নিয়ে যায়। ভিডিও কলে না এসে ভালোই করেছো, এখন এসে ওড়না ছাড়া ভালো করে দেখে নিব। সিজনের কথা শুনে ফারিনের হার্টবিট ক্রমশ বেড়ে যাচ্ছে। ফারিনের বুকে যে ওড়না নেই সে তো ফুলেই গিয়েছিল। এই লোকটা তাকে এভাবে দেখছে। ছি ছি। ফারিন কিছু বলতেও পারছে না, কারণ সিজন যে তার মুখ আগে থেকেই বন্ধ করে রেখেছে। সিজন নিজের ঠোঁট দিয়ে ফু দিয়ে ফারিনের মুখে বাতাস দেয়। ফারিন শিউরে ওঠে। তার চোখে আপনা আপনি বন্ধ হয়ে যায়। হঠাৎ করেই ফারিনের চোখে কারো ঠোঁটের স্পর্শ পায়। ফারিন কেঁপে ওঠে। হার্টবিট এত দ্রুত ওঠানামা করছে যে মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। তোমার হার্টবিট এত দ্রুত ওঠানামা করছে কেন? আমি কাছে এসেছি বলে? সিজনের কথা শুনে ফারিন চোখ খুলে সে সিজনের দিকে তাকায়। এই লোকটা যাই করছে না কেন, ফারিন সবকিছু সহ্য করছে কেন? কি এমন ঠেকা পড়ছে তার কাছে, নাকি অন্য কিছু? এইসব প্রশ্ন ফারিনের মনে আনাগোনা করছে। ফারিন কিছু বলার আগেই সিজন টুপ করে ফারিনের গালে চুমু খেয়ে নেয়। ফারিন হতভাগ। সে ফ্রিস্ট হয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটা কি শুরু করেছেটা কি? একবার চোখে চুমু দিচ্ছে, একবার আবার ঠোঁটে চুমু দিচ্ছে। এখন না জানি, না না, লোকটাকে এবার থামাতেই হবে, না হলে ঠোঁটেও দিয়ে দিবে। ফারিন এবার মুখ খুলতে চায়। দেখুন। ফারিনের ঠোঁটে আঙুল দিয়ে সিজন চুপ করিয়ে দেয়, আর ফারিন বোকার মতো দাঁড়িয়ে থাকে। দেখতেই আসি, তুই বলতে হবে না। আমার কিছু দেখতে ইচ্ছে করলেই আমি নিজে দেখে নিব, তোমাকে বলতে হবে না। আসি। সিজন ফারিনকে ছেড়ে দেয়। ফারিন যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই মেয়ে। ফারিন সিজনের দিকে তাকায়। ফারিন থম বনে যায়। সিজন এবার অন্য গালে চুমু দিয়ে দেয়। ফারিন গালে হাত দিয়ে থামবার মতো দাঁড়িয়ে থাকে। সিজনের ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখে সে ফারিনের কোমর জড়িয়ে ধরে শুয়ে আছে। সিজন মাথা সোজা করে দেয়। ফারিন গালে হাত দিয়ে কি যেন ভাবছে। ফারিন, ফারিন। হ্যাঁ হ্যাঁ। সিজনের ডাকে ফারিন ভাবনার জগৎ থেকে ফিরে আসে। কি ভাবছো গালে হাত দিয়ে? সত্যি বলবো?
সত্যি বলো। ওই যে যেদিন প্রথম আপনি আমাকে কল দিয়ে ভিডিও কলে আসতে বললেন, আমি না বললাম? তখন আমার বাসায় এসে এই যে চুমু খেলেন, সেই দিনটার কথাই ভাবছি। সেদিন প্রথম কোনো ছেলে আমাকে চুমু খেলো, অথচ আমি কিছু বললাম না। বললে তো মাইর দিতাম, সেই ভয় বলনি। ইসরে, আসছে মাইর দিতে উনি। সিজান হুট করে ফারিনের কোল থেকে মাথা তুলে ফারিনকে বিছানায় ফেলে দেয়। আরে কি করছেন? ফারিনের 2 হাত বিছানার সাথে চেপে ধরে। সে ফারিনের উপরে নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দেয়। ফারিনের চোখের দিকে তাকিয়ে সে প্রশ্ন ছুড়ে দেয়। ভালোবাসো আমাকে? এই সময় ফারিন এইসব প্রশ্ন আশা করেনি। প্রশ্নটা শুনে তার হার্টবিট বেড়ে যায়। সে কি বলবে? ভালোবাসে এইটা বলে দিবে, নাকি সে চুপ করে থাকবে? আর এদিকে সিজান যদিও জানে ফারিন তাকে ভালোবাসে, তারপরেও ফারিনের মুখ থেকে সে প্রত্যাশিত কথাটি শুনতে চায়। ফারিন চুপ করে আছে দেখে সিজান এবার একটু মজা করার সিদ্ধান্ত নেয়। ও ভালোবাসো না, তাই তো? ওকে ঠিক আছে। এই কথাটা বলে সিজান। ফারিনকে ছেড়ে বিছানা থেকে উঠতে যাবে, এমন সময় ফারিন সিজানের টি শার্টে কলার ধরে টান দিয়ে সিজানকে নিজের উপর ফেলে দেয়। সিজানের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া বসিয়ে দেয়। সিজানও সুযোগ পেয়ে ফারিনের ঠোঁট জোড়া নিজের ভালোবাসা দিয়ে চুষে নিতে থাকে। দুজনে বিছানায় বসে হাঁপাতে থাকে। সিজান মুখে মুচকি হাসি এনে, ভালোবাসো না যখন তখন কিস করলে কেন? গাধা একটা। আমি কখন বললাম ভালোবাসি না? কিস করলাম তাও বলে ভালোবাসি না। হ্যাঁ, আমি ভালোবাসি না। ফারিন রাগ করে রুম থেকে বের হয়ে যায়। সিজান হেসে ফারিনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। চাচাকে হাফ প্যান্ট পরে ঘুরতে দেখে সিজান রেগে যায়। চাচা, সমস্যা কি তোমার? এভাবে হাফ প্যান্ট পরে ঘুরছো কেন? মান সম্মান কিছু নাই নাকি তোমার? হাফ প্যান্ট পরেই তো ঘুরবো। আমার লুঙ্গি যে নিয়ে গেছে সেই খবর আছে তোমার? তোমার লুঙ্গি কে নিয়ে গেল আবার? আর কি খেদে কাজ নেই তোমার লুঙ্গি নিতে যাবে? আমার লুঙ্গির কথা তুমি না দিলেও সবাই দেয়, যার কারণে লুঙ্গিটা নিয়ে গেছে। তাড়াতাড়ি আমার লুঙ্গি খুঁজে এনে দাও, না হলে আমি হাফ প্যান্ট পরেই থাকবো। চাচা, পাইছি পাইছি, লুঙ্গি পাইছি। জরিনা বানু বাহির থেকে লুঙ্গি এনে চাচার হাতে দেয়। চাচা খুশি হয়ে লুঙ্গি হাতে নিয়ে দেখে লুঙ্গি মাঝখান দিয়ে ছেঁড়া। হায় আল্লাহ! কোনো সারা শব্দ না করে চুপচাপ ছেঁড়া লুঙ্গিটা নিয়ে চাচার সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সিজান অবাক হয়েছে চাচার এমন কাছে। সে তো মনে করেছিল চাচা চিৎকার চেঁচামেচি করে অবস্থা খারাপ করে দিবে, কিন্তু তেমন কিছুই চাচা করলো না। যাক, অবশেষে তাহলে চাচার সুবুদ্ধি হলো। সিজান জরিনা বানুকে জিজ্ঞেস করে, লুঙ্গি ছিল কিভাবে? লুঙ্গিটা বাগানের পাশে পড়ে আসছিল। উঠাই আসার সময় গাছের ডালে আটকা যায়, এমন জোরে টান দিছিলাম অমনে ছিঁড়া গেল। আরে আসতে বলো, চাচা শুনলে তোমার খবর আছে। হায় হায়, শুনে নাই তো আবার? এখনো শুনে নাই। তুমি আপাতত চুপচাপ থাকো। সিজান রুমে এসে দেখে ফারিন বিছানায় বসে বই পড়ছে। সিজান ফারিনের পাশে গিয়ে ফারিনের গা ঘেঁষে বসে। ফারিনের মনোযোগ এখনো বইয়ের দিকে। সিজান যে এসে তার পাশে বসেছে, তার হাব ভাব দেখে মনে হচ্ছে সে যেন জানেও না। ফারিন, কি বই পড়ছো? জামাইকেও শায়েস্তা করার 101টা টিপস। ফারিনের কথা শুনে সিজান বিষম খেয়ে ওঠে। কি বলছে কি এই মেয়ে? ফারিন মজা করছে নাকি সত্যি বলছে? তা যাচাই করার জন্য বইয়ের উপরে নজর দেয়। সিজানের চোখ বড় বড় হয়ে যায়। এ তো দেখি সত্যি। স্বামীকে শায়েস্তা করতে 101টা টিপস। ফারিন, এই বই তোমাকে কে দিয়েছে? কোথায় পেলে এই বই? ফারিন চুপ করে আছে, জবাব দিচ্ছে না। সিজান আবার জিজ্ঞেস করলে ফারিন বিছানা থেকে উঠে রুমের বাইরে যেতে সিজান হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। জামাইকে শায়েস্তা না করে চলে যাচ্ছ যে? ফারিন চুপ করেই আছে, সিজানের সাথে কথা বলার চেষ্টা করছে না। কি সমস্যা ফারিন? কথা বলছো না কেন? রাগ করেছো? রাগ করবো কেন? তাহলে কথা বলছো না কেন? রাগ না করলে তো কথা না বলার কোনো কারণ দেখছি না। আপনি আসলে একটা গাধা। আপনি আমাকে কচুও ভালোবাসেন না। কোনটা রাগ কোনটা অভিমান কিচ্ছু বোঝেন না। ওহো, তাহলে আমার বউটা অভিমান করেছে? কিন্তু কেন করেছে? সিজান যদিও জানে কেন ফারিন অভিমান করেছে, তারপরও ফারিনকে আরেকটু রাগাতে সে বলল। আর এদিকে সিজানের কথাটা শুনে ফারিন অভিমান রেখে দ্বিগুণ রেগে যায়। সে সিজানের কাছ থেকে ছোটার জন্য জোড়াজোড়ি শুরু করে দেয়, কিন্তু সিজান হেসে ফারিনকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে নেয়। ছাড়ুন আমাকে, ছাড়ুন। এইভাবে ব্যাঙের মতো লাফালাফি করে লাভ হবে না। আমার কাছ থেকে ছুটতে পারবে বলে মনে হয় না। আপনি আমাকে ব্যাং বললেন? আপনি ব্যাং, একটা কোনো ব্যাং, গেজো ব্যাং, ল্যাংড়া ব্যাং। বাবা, আমি এত ধরনের ব্যাঙ জানতাম না তো। আমি কিন্তু এখন আপনাকে তুই করে বলবো। ছাড়েন আমাকে। ফারিনের কথা শুনে সিজান হেসে দেয়। সে টুপ করে ফারিনের গালে চুমু খেয়ে নেয়।
ফারিনের কথা শুনে সিজন হেসে দেয়। সে টুপ করে ফারিনের গালে চুমু খেয়ে নেয়। শান্ত হয়ে যাও মেয়েরা অভিমানী বউ, না হলে ঠোঁটে কিস দিয়েই আমাকে শান্ত করার পথটা বেছে নিতে হবে। পারে শুধু কিস দিতে, কিসকোর জামাই একটা। ফারিনের বিড় শুনে সিজন বুঝতে পারে, সে হেসে বলে, শুধু কিস দিতে জানি তা না, কিভাবে তোমার পেটে বাচ্চা দিতে হয় সেটাও জানি। সিজনের কথা শুনে ফারিন চোখ বড় বড় করে তাকায়। কি বলে এই লোকটা? মুখে কি কিছু আটকায়ও না তার? কি বললেন? লুচু একটা। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ শুনে ফারিন ছোটার জন্য আরো বেশি লাফালাফি শুরু করে দেয়, কিন্তু সিজন ফারিনকে ছাড়ে না। সে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কে? তোর একমাত্র চাচা। চাচা এখন ব্যস্ত আছে, তুমি পরে আসো। তুমি এখন কি নিয়ে ব্যস্ত তা আমার ভালোই জানা আছে ভাতিজা। বউয়ের শাড়ির আঁচল ছেড়ে একটু বাইরে আসেন। চাচা ডাকছে তো, এবার ছাড়েন। ঠিক আছে, কিন্তু তার আগে সিজন হঠাৎ করেই ফারিনের চুলের মুঠি ধরল। ফারিনের ঠোঁট চূড়ায় নিজের ঠোঁট চূড়া মিশিয়ে দেয়। এমন আকস্মিক আক্রমণে ফারিন হতভম্ব। সিজন ফারিনের ঠোঁট থেকে সরে এসে হেসে রুমের বাইরে চলে যায়। আর ফারিন দাঁড়িয়ে বলে ওঠে, কিসকোর জামাই একটা। সিজনের সামনে চাচাও ঝরিনা বানু দাঁড়িয়ে আছে। ঝরিনা বানুর হাতে একটা ছেঁড়া কাপড়, দেখেই বোঝা যাচ্ছে খুব যত্ন করে ছেঁড়া হয়েছে। ভাইজান দেখেন চাচা আমার কাপড় ছিঁড়ে কি অবস্থা করছে। তুই আমার লুঙ্গি ছিলি কেন? তোমার লুঙ্গি জরিনা বানু ছিল, কে বললো? জরুরি বানুই বললো। ফারিনও এতক্ষণে সিজনের পাশে সোফায় এসে বসে। ছেঁড়া লুঙ্গি ছেঁড়া কাপড় নিয়ে বিচার, ব্যাপারটা সে খুব উপভোগ করছে। জরিনা বানু তুমি বলে দিলে? মুখ ফসকায় বাইরে হয়ে গেছে ভাইজান। ভালো হয়েছে, এবার সমানে সমান। চাচা ও ঝরিনা বানু দুজনে নিজেদের মতো করে চলে যায়। সিজন সোফায় বসা, ফারিনের কোলে নিজের মাথাটা রাখে। দু চোখ একে অন্যের দিকে তাকিয়ে আছে। অভিমান কমেছে? অভিমান কমার মতো কিছু তো করতে দেখলাম না। কি বলে, কতগুলো চুমু কিস দিলাম তাও কমলো না? সিজনের কথা শুনে ফারিন সিজনের বুকে আলতো একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, যা শয়তান লুচু একটা, শুধু মুখে এইসব থাকে। হাই কপাল, নিজের বউকে চুমু দিয়ে লুচু হয়ে গেলাম। তার থেকে ভালো অন্য কারো বউকে চুমু দেওয়া। শয়তান, আর একটা থাপ্পড় মারবো তোমাকে। সিজনের নাম্বার থেকে ফারিনের ফোনে কল আসে। ফারিন রিসিভ করতেই অপর পাশ থেকে শুনতে পায়, এই ফোনের মালিক রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, আপনাকে একটা ঠিকানায় টেক্সট করে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। অ্যাক্সিডেন্টের কথা শুনে ফারিন কেঁদে দেয়। সে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যার থেকে সিজন বাসায় এসে ফারিনের খোঁজ করতে থাকে। সিজনকে বাসায় দেখে জরিনা বানু ভূত দেখার মতো চমকে ওঠে। ভাইজান আপনার না অ্যাক্সিডেন্ট হয়েছে? কি উল্টাপাল্টা বলছো? আমার কেন অ্যাক্সিডেন্ট হতে যাবে? তাহলে ফারিন ভাবি কই গেল? উনি তো আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে তাড়াহুড়া করে বাসা থেকে বাইরে হয়ে গেল, পিছন পিছন চাচাও গেল। হোয়াট, কি বলছো এসব? আমার অ্যাক্সিডেন্টের কথা ফারিনকে কে বলতে যাবে, যেখানে আমার অ্যাক্সিডেন্টই হয়নি? আচ্ছা ভাইজান আপনার মোবাইল কই? ঝরিনা বানুর কথা শুনে মোবাইল নেওয়ার জন্য সিজন তার পকেটে হাত দেয়। সিজন দুই পকেটে সার্চ করে, কিন্তু মোবাইল নেই। আমার মোবাইলটা কোথায় গেল? সিজন সোফায় বসে দুই হাত দিয়ে মুখ ঢেকে সমীকরণ মিলাতে লাগলো। আমার মোবাইলটা গায়েব, এবং আমার মোবাইলটা দিয়ে সে ফারিনকে ফোন দিয়ে আমার অ্যাক্সিডেন্টের কথা বলে। তার মানে বোঝাই যাচ্ছে সে আগে থেকে সব প্ল্যান করে রেখেছে। এই লোকটা নিশ্চয়ই আমাদের চেনা পরিচিত লোক হবে। কি হইল ভাইজান, কি ভাবতেছেন? ফারিন ভাবি কই গেল? কেউ ভুল তথ্য দিয়ে ফারিনকে নিয়ে গেছে। ফারিন কারো ফাঁদে ফেসে গেছো। তাহলে এখন কি করবেন? আল্লাহ, ফারিন ভাবি যেন ভালো থাকে, ওনার যেন কিচ্ছু কেউ না করে। আমি আসতেছি। সিজন তাড়াতাড়ি করে হেঁটে বাসা থেকে বের হয়ে যায়। বের হতে হতে ফারিনের ফোনে ট্রাই করে, কিন্তু ফোন বন্ধ বলছে। সিজন সোজা ফারিনের বাবার বাসায় চলে আসে। ফারিনের বাবা সিজনের সামনে আসতেই সিজন ফারিনের কথা জিজ্ঞেস করে, ফারিন কোথায়? হট, ফারিন কোথায় মানে? সে যে তোমার বাসা থেকে পুলিশ নিয়ে বের হলাম, তারপর থেকে তো ফারিনের সাথে কোনো যোগাযোগ নেই, যোগাযোগ রাখার চেষ্টা করিনি। আর তুমি আমাকে জিজ্ঞেস করছো ফারিন কোথায়? তুমি ফারিনের সাথে কি করছো সেটা বলো। ফারিনকে খুঁজছো কেন? ভালো সাজার দরকার নেই। আপনি যে কত বড় শয়তান তা আমি খুব ভালো করেই জানি। আপনি ফারিনের আব্বু দেখে কিছু বললাম না। আপনার সাথে এখন তর্ক করার সময় আমার হাতে নেই। শাহজাহান খানের ঠিকানাটা তাড়াতাড়ি আমাকে দিন। আমার ফারিন বিপদে আছে। ওর কিছু হয়ে গেলে আমি আপনাকে ছাড়বো না বলে দিলাম। সিজন ফারিনের আব্বুর থেকে ঠিকানাটা নিয়ে শাহজাহান খানের বাড়ির উদ্দেশ্যে চলল। নিভু নিভু চোখ খুলে ফারিন নিজেকে একটা অন্ধকার কক্ষে আবিষ্কার করলো। সে মাথায় হাত দিয়ে বসে পড়ে, মাথাটা খুব ভার হয়ে আছে।
সে এখানে কিভাবে এলো তা মনে করার চেষ্টা করছে। সিজনের অ্যাক্সিডেন্টের খবর শুনে সে আগন্তুকের দেওয়া ঠিকানায় চলে যায়। সেখানে এসে অ্যাক্সিডেন্টের কোনো মালামতেই সে পায় না। তারপর হঠাৎ করে একটা গাড়ি এসে তার সামনে থামে। দুইজন লোক গাড়ি থেকে নেমে তাকে গাড়িতে তুলে তারপর তার মুখে একটা রুমাল চেপে ধরে। হ্যাঁ, ফারিনের মনে পড়েছে। ফারিন মেঝে থেকে উঠে দাঁড়ায়। দরজার ফাঁক দিয়ে হালকা হালকা আলোর ঝাপসা জানান দিচ্ছে দরজার অবস্থান। সে দরজার কাছে গিয়ে দেখে দরজা বাহির থেকে আটকানো। সে কয়েকবার দরজায় ধাক্কা দেয়, কারো সারা শব্দ সে পায় না। ফারিনের এখন খুব ভয় করছে। তাকে এখানে কে ধরে আনলো? সিজান কোথায়? ফারিন নিজের মোবাইলটা খুঁজে পায় না। ফারিনের কান্না পাচ্ছে খুব। এখান থেকে সে বের হবে কিভাবে? এদিকে সিজান শাহজাহান খানের বাসায় এসে জানতে পারে শাহজাহান খান বাসায় নেই। সিজান এবার সমীকরণটা কিছু মিলাতে পারছে। তার মনে হচ্ছে শাহজাহান খানই ফারিনকে উধাও করছে। এমনটা যদি সত্যি হয় তাহলে সে শাহজাহান খানকে একদম জানে মেরে ফেলবে। আগের মতো আর সুযোগ দিবে না। সিজানের জানে হাত দেওয়া ওর সাহসের আমি 12টা বাজিয়ে ছাড়বো। দরজা খোলার আওয়াজে ফারিন কাছুমাছু হয়ে যায়। দরজা খুলে শাহজাহান খান ফারিনের সামনে এসে শয়তানি হাসি দিয়ে দাঁড়ায়। শাহজাহান খানকে দেখে ফারিনের এবার ভয়ে চেয়ে দ্বিগুণ রাগ লাগছে। এই বুড়ো শয়তানটা তাহলে তাকে এখানে নিয়ে এসেছে। তুই তাহলে আমাকে ধরে নিয়ে এসেছিস? আমি কোথায় নিয়ে এলাম? তুমি তো আমার দেওয়া ঠিকানায় চলে আসলে। এখানে আমার কি দোষ বলো? তুই আমাকে মিথ্যা কেন বললি? হ্যাঁ, আমার জামাইয়ের অ্যাক্সিডেন্টের কথা কেন বললি? এটা একটা ফাঁদ ছিল, তুমি সেই ফাঁদে ধরা দিয়েছো। এখন তো আর এই ফাঁদ থেকে বেরোতে পারবে না। সিজান আমাকে ঠিকই তোর ফাঁদ থেকে বের করে নিয়ে যাবে। যাতে নিতে না পারে সেই ব্যবস্থাটাই আমি করব। কি করবি তুই? তোমাকে বিয়ে করব। জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিস? আমি তোকে বিয়ে করব? হাসালি। বিয়ে করতে তোকে বাধ্য করব। তোমাদের চাচাও আমার হাতে বন্দি, তাকে নিশ্চয়ই মরতে দিতে পারো না। এবং তার মরার কারণ যদি তুমি হও তাহলে তো কখনোই মরতে দিবে না। শাহজাহান খানের কথা শুনে ফারিন ভয় পেয়ে যায়। চাচা এই লোকটার হাতে বন্দি। চাচা কি এই লোকটাকে মেরে ফেলতে চায়? তার কারণে আচ্ছা চলো কিছু সিম্পল দেখাই তোমায়। শাহজাহান খান ফারিনের হাত ধরে টেনে নিয়ে যায়। চাচাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। চাচার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। ফারিন চাচার এই অবস্থা দেখে দৌড়ে চাচার কাছে যায়। চাচার এই অবস্থা দেখে তার চোখে পানি এসে যায়। চাচাকে মেরেছিস কেন তুই? আরো মারবো, মেরেই ফেলবো যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও। আমি তোকে বিয়ে করব, তারপরও তুই চাচাকে মারিস না। এই তো ইন্টেলিজেন্ট বালকের মতো কথা। ফারিন, তুই এসব কি বলছিস? তুই একে ভুলেও বিয়ে করিস না। চাচার কথা শেষ না হতেই শাহজাহান খান চাচার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। চুপ, একদম চুপ, তাহলে মেরে ফেলবো। চাচাকে মারবি না, আমি তোকে বিয়ে করব বলছি তো। শাহজাহান খান দুইটা মেয়েকে ডেকে ফারিনকে নিয়ে সাজিয়ে দিতে বলল। ফারিন অগত্য না চাইতেও যেতে হয়। তার বুক ফেটে কান্না পাচ্ছে খুব। সিজান কি আসবে না? সিজান আপনি কোথায়? মেয়ে দুইটা ফারিনকে বইয়ের সাথে সাজিয়ে দেয়। ফারিন কান্না করছে। সব কি শেষ হয়ে যাবে? ফারিন কি আসবে না? ফারিনকে নিচে এনে সোফায় বসিয়ে দেওয়া হলো। শাহজাহান খানের মনে খুশির বন্যা বইছে। কিছুক্ষণের ভেতরে কাজে আসলেই তার আর ফারিনের বিয়েটা হয়ে যাবে। তারপরে ফারিনকে নিয়ে এসে অনেক দূরে চলে যাবে। এতক্ষণে তো কাজে এসে যাওয়ার কথা, কিন্তু আসছে না কেন? শাহজাহান খান বিরক্ত হয়ে যাচ্ছেন। এই কাজে এখনো আসছে না কেন? শাহজাহান খান তার দুইজন লোকদের অর্ডার দিলেন কাজী সাহেবকে খোঁজ করে নিয়ে আসতে। খোঁজ করতে হবে না, খোঁজ করতে হবে না, মুই চলে এসেছি। সবাই সদর দরজার দিকে তাকায়। একজন সাদা দাড়িওয়ালা মুরব্বীর কথাগুলো বলল। শাহজাহান খান লোকটার কাছে যায় এবং জিজ্ঞেস করে বসে, আপনি কে? অত ছাড়া আমাকে জিজ্ঞেস